প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি সাব্বির আহমেদ। এখন আমরা আলোচনা করব কেসিএল এবং কেভিএল এর মাধ্যমে কিভাবে আমরা একটা সার্কিটের সমস্যার সমাধান করতে পারি। তো দেখো, এখানে একটা সার্কিট আমরা ড্র করছি। এই সার্কিটে কেসিএল এবং কেভিএল এর মাধ্যমে আমাকে বের করতে হবে এখানকার কারেন্ট, তারপর I1, I2, I3, I4, I5 এগুলো আমাকে কি করতে হবে? বের করতে হবে। তো আমরা কেসিএল এবং কেভিএল এ কিন্তু আগে কিছু তোমার ইন্ট্রোডাকশন দিয়েছি এবং সেখানে একটা সমস্যাও দেখাইছি কিভাবে তোমরা সমাধান করবা। তো এটা আরেকটা ব্যতিক্রম একটা সার্কিট। এই সার্কিটে এখন আমরা কেসিএল এবং কেভিএল প্রয়োগ করব। তো দেখো, আমরা কিন্তু এখানে কিন্তু কেসিএল এবং কেভিএল প্রয়োগ করতে পারি। যেহেতু আমাকে I1 বের করতে বলছে, তো I1 যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কিন্তু এখানে এই এটাকে আমরা বলি কি নোড, এই নোডে আমরা কি করতে পারি? কেসিএল প্রয়োগ করতে পারি। তাহলে নোডে যদি আমরা কেসিএল প্রয়োগ করি, আচ্ছা আমরা এদিকে লিখতে পারি নোডে যদি কেসিএল প্রয়োগ করি তাহলে কি হয় দেখো তো, আগত কারেন্ট আইটা কি আসছে, দেখো আইটা আসছে আর I1 যাচ্ছে, I2 যাচ্ছে। তাহলে I1 যাচ্ছে, I2 যাচ্ছে, I আসছে। তো কোনো বিন্দুতে আগত কারেন্ট আর নির্গত কারেন্ট কি সমান হয়? তাহলে আগত কারেন্ট কি দেখো একটাই, আগত কারেন্ট কি I, আর এখান থেকে নির্গত মানে যাওয়ার কারেন্ট কোনটা? I1 আর I2, এই দুটো তাহলে যোগফল। তাহলে এই যে আগত কারেন্ট আর এই যে নির্গত কারেন্ট এগুলার কি হবে? সমান হবে। তাহলে এই যে নোডে যদি আমরা নোডে যদি আমরা কি প্রয়োগ করি? কেসিএল বা কারশফ কারেন্ট ল প্রয়োগ করি। কারশফ কারেন্ট ল অনুযায়ী আমরা পাই হচ্ছে I সমান I1 যোগ I2। তাহলে I সমান কি? I1 যোগ I2। তাহলে I1 বের করব, I2 বের করব, এই দুটো যোগ করে দিলে আমরা কি পাবো? I পাবো। তারপর একই রকমভাবে এই যে বি নোড, এই বি নোডে যদি আমরা কেসিএল প্রয়োগ করি তাহলে দেখো বি নোডে আসছে কি? বি নোডে দেখো এই I1টা যাচ্ছে, এই I3টা বের হচ্ছে, I4টা যাচ্ছে। তাহলে দেখো কি হচ্ছে, এই যে I1টা যাচ্ছে, I3টা এটা কি? এটা I1 যাচ্ছে, এটা বি বিন্দু। এই বি বিন্দুতে কি হচ্ছে? এই বি বিন্দুতে I1টা যাচ্ছে, I3টা এখান থেকে বি বিন্দু থেকে বের হচ্ছে। আবার দেখো I4ও যাচ্ছে কোথায়? এই যে I4ও দেখো বি বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে। তাই দেখো বি বিন্দুর দিকে আসলো কে? I1। তাহলে I1 কি? I1 হচ্ছে আগত কারেন্ট। আর নির্গত কারেন্ট কি? দেখো নির্গত কারেন্ট I4 আর হচ্ছে I3, এই দুইটা কিন্তু দেখো এখান থেকে এই বি বিন্দু থেকে কি বের হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি I3 প্লাস I4। তাহলে I1 সমান I3 প্লাস I4। তাহলে আমরা এখান থেকে দেখো এখানে এই যে I4 যদি নিতে চাই তাহলে I4 সমান কি হচ্ছে? দেখো I4 সমান I1 মাইনাস I3। তাহলে I4 সমান কি পাচ্ছে? I1 মাইনাস I3। তাহলে আমরা তো এখানে I1 যদি বের করি তারপরে এখানে I2 পেয়ে যাব, তারপরে তোমার I3, এই I3-র মানও পেয়ে যাব আমরা। আর I4-এর মান বের করতে হলে কী করতে হবে? I1 বিয়োগ I3 করতে হবে। তো এইভাবে আসলে আমরা করতে পারবো। আবার যদি তোমাকে বলে যে I5 কত, তাহলে দেখো এখানে যে এটা মোট কারেন্ট, এই কারেন্টটার যোগফলই কিন্তু I, মানে সি বিন্দুতে যদি আমরা আবার নোট বলি, সি বিন্দু যদি বলি তাহলে সি বিন্দুতে দেখো কি হচ্ছে? সি বিন্দুতে I4 আসছে, আবার I5 কি হচ্ছে? যাচ্ছে। I5 কি হচ্ছে? যাচ্ছে, এটা I5। আবার I কি হচ্ছে? I দেখো বের হয়ে যাচ্ছে। তার মানে দেখো আগত কারেন্ট কি? I4 প্লাস I5 সমান কি হবে? I। তো দেখো এই যে আগত কারেন্ট এই নোডে, সি নোডে কি আগত কারেন্ট আর নির্গত কারেন্ট সমান। তাহলে আগত কারেন্ট কয়টা? দুইটা, এটা আর এটা, এই দুটার যোগফল করলাম। আর নির্গত কারেন্ট কি? I। তাহলে আমরা বলতে পারি যে I4 I5 এই দুটার যোগফল সমান কি? I। তাহলে দেখো I সমান আমরা পাচ্ছি I4 I5। তাহলে আবার আমরা যদি বলি I5 কত হবে? I5 কিন্তু আমরা বলতে পারি যে I5 আমরা বলতে পারি হচ্ছে I মাইনাস I4। তো এরকম করে আসলে আমরা প্রত্যেকটা নোডে যদি আমরা কেসিএল প্রয়োগ করি, আবার আমরা ডি নোডেও কিন্তু কি কেসিএল প্রয়োগ করতে পারি। এই ডি নোডে যদি আমরা কেসিএল প্রয়োগ করি তাহলে দেখো ডি নোডে কি হচ্ছে? এটা মনে করো ডি নোডে দেখো I2 আসছে, এটা I2, তারপর I3 দেখো আসছে, আর দেখো বের হয়ে যাচ্ছে কি? এই যে I5টা কি বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে I2 প্লাস I3 সমান I5। তো দেখো এই নোডে তুমি কেসিএল প্রয়োগ করতে পারবা, এই নোডে কেসিএল প্রয়োগ করতে পারবা, এই নোডে তোমার যে নোডে ইচ্ছা সেই নোডে কি তুমি কেসিএল প্রয়োগ করতে পারবা। প্রয়োগ করলে কিন্তু আমরা এই কেসিএল প্রয়োগ করে কিন্তু এই বিভিন্ন
ইকুয়েশনগুলো কিন্তু পাচ্ছি। তাহলে আমরা আই সমান কি পেলাম, আই সমান পেলাম হচ্ছে I1 প্লাস I2। আর আমার লাগবে তোমার এই যে এখানে I4টা কিন্তু আমরা বের করতে পারছি যে I1 মাইনাস I3। তো চলো আমরা অঙ্ক শুরু করি। তাহলে দেখো আমরা কেভিএল প্রয়োগ করব একটা লুপে। তাহলে এ বি ডি এ লুপে কেভিএল প্রয়োগ করে। তো এই যে এ থেকে শুরু হবে, আবার এই পর্যন্তই ফিরে আসবে, এটাকে আমরা বলি এই পুরো পথটা একটা লুপ। তাহলে এ থেকে বিতে যাবে, বি থেকে ডিতে আসবে, ডি থেকে এতে যাবে, এটা হচ্ছে একটা লুপ। তাহলে এখানে তো এইগুলার এই একটা লুপের কি ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল হচ্ছে কি 0। এটাই আমাদের কি ছিল কেভিএল, কারশফ ভোল্টেজ ল কি ছিল যে একটা লুপের ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল হয় 0। তাহলে এখানে দেখো এটা কি এদিকে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আবার এটা কি এখানে প্লাস, এটা মাইনাস। তো একটা লুপে যখন আমরা পথ চলবো তখন আমরা কি বলছিলাম, হয় আমরা ঢোকার সময়কের সাইনটা নিব অথবা বের হওয়ার সময় যে সাইনটা থাকবে সেটা নিব। তো দেখো আমরা এ থেকে বিতে যাচ্ছি, এ থেকে বিতে যাওয়ার সময় আমরা এই প্লাসটাও নিতে পারি, এই মাইনাসটাও নিতে পারি। যদি আমরা প্লাসটা নিই তাহলে আমরা সব সময় কি করব, ঢোকার সময় যে সাইনটা পড়বে সেটা নিব। আর যদি আমরা এই মাইনাস দিই তার মানে কি তখন বের হওয়ার যে সাইন সেটা নিব। তো আমরা ঢোকার সময়কে সাইন নিচ্ছি এই প্লাসটা। তাহলে আমরা কি করব, এই পথে যতগুলো রেজিস্ট্যান্স বা যতগুলো ভোল্টেজ ড্রপ আসবে সবার আগে আমরা কি দিব, এই ঢোকার সময় যে সাইনটা পাবো সেই সাইনটাই নিব। তাহলে এখানে প্লাস আছে তো প্লাসটা নিচ্ছি। তো এখানকার ভোল্টেজ ড্রপ কত বলো তো, এখানকার ভোল্টেজ ড্রপের আসলে সূত্রটা কি, আমরা দেখো জানি আই সমান কি ভি ভাগ আর। তাহলে ভি সমান কি আইআর, ভি সমান আইআর। তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ কত হবে, এখানকার ভোল্টেজ ড্রপ হবে এখানকার কারেন্ট আর এখানকার রেজিস্ট্যান্স। তাহলে এখানকার কারেন্ট হচ্ছে I1 আর এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি এখানকার ভোল্টেজ ড্রপ হচ্ছে 10 মাল্টিপ্লাই I1। তাহলে আমরা এখানকার ভোল্টেজ ড্রপ কত পেলাম, 10 মাল্টিপ্লাই I1। তাহলে এটাই হচ্ছে কি এখানকার ভোল্টেজ ড্রপ। আশা করি বুঝতে পারছো। তারপর আমরা যেহেতু এইটা লুপ আমাদের এ বি ডি এ, তাহলে আমরা এ থেকে বিতে গেলাম, এবার বি থেকে আমরা আসবো কোথায়, ডিতে। তাহলে বি থেকে যদি ডিতে আসি তাহলে দেখো ঢোকার সময় আমার সাইন কি প্লাস। তাহলে আমরা এই প্লাসটা নিচ্ছি, প্লাসটা নিলে এখানে দেখো 30 ওহম আর এখানে I3, তাহলে 30 মাল্টিপ্লাই I3। তারপর দেখো এখানে এবার ডি থেকে এতে যাব, ডি থেকে এতে যাওয়ার সময় আমার সাইন কি নেগেটিভ, তা নেগেটিভটা দিয়ে দাও। নেগেটিভটা যদি দিই তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ কত, এখানকার ভোল্টেজ ড্রপ কত হবে, এখানকার রোধ আর এখানকার কারেন্ট, তাহলে 20I2। তাহলে আমরা এই যে টোটাল লুপটাতে কিন্তু আমরা কেভিএল প্রয়োগ করে ফেললাম। তো এগুলা বীজগাণিতিক যোগফল, এগুলা কি বীজগাণিতিক যোগফল কি হবে, 0 হবে। তাহলে সমান সমান আমরা কি বসাইতে পারি, 0 বসাইতে পারি। তাহলে এটাই আমাদের কি হয়ে গেল, দেখো তো এটাই আমাদের ইকুয়েশন হয়ে গেল। তো এই ইকুয়েশনে আমরা কি করতে পারি, 10I1 প্লাস 30I3 মাইনাস 20I2 ইকুয়াল 0। তো এখানে দেখো আমরা 10 কমন নিতে পারি, 10 কমন নিলে এখানে থাকে কি I1, এখানে থাকে কি 3I3, এখানে থাকে কি 2I2। আমরা কি করছি 10 কমন নিয়েছি, 10 কমন নিলে এখানে I1, এখানে 3I3, এখানে 2I2 ইকুয়াল 0। তারপর অতএব I1 এটা আমরা সাথে লিখতে পারি মাইনাস 2I2 প্লাস 3I3 ইকুয়াল 0। তাহলে এটা আমরা একটা কি পেলাম, সমীকরণ পেলাম। এটা কি পাইছি, একটা সমীকরণ পাইছি। তাহলে I1 I2 I3 সমীকরণ পাইছি। তো আমার দেখো এখানে অজানা কয়টা, I1 অজানা, I2 অজানা, I3 অজানা। তাহলে আমরা এই 3টা অজানার মান যদি বের করতে চাই তাহলে আমাদের সমীকরণ লাগবে হচ্ছে 3টা। তাহলে আমরা চেষ্টা করব 3টা সমীকরণ বের করার। তো আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, তাহলে আমরা চেষ্টা করব যে কোনো মানকে আমরা I1 I2 আর I3-তে কনভার্ট করার। তাহলে আমাদের যে কারেন্টটি আসুক কিনা ওটাকে আমরা কী হিসেব মাধ্যমে প্রকাশ করব, I1 I2 I3-র মাধ্যমে। তো চলো এই লুপটা তো গেল, এবার আমরা এই লুপটাতে কেভিএল প্রয়োগ করি। তাহলে এই লুপটার নাম কি BCDA লুপে কেভিএল প্রয়োগ করে। তো এখানে এটা কি প্লাস, এটা মাইনাস, আবার এটা এখানে প্লাস, এটা মাইনাস। তো
তো দেখো এখানে আমরা এদিক দিয়ে আসছি, তাহলে আমরা ঢোকার সময় সাইনটা নিচ্ছি, তাহলে 40I4। তারপর আমরা সি থেকে ডিতে আসবো, তাহলে কি হবে দেখো এই যে ঢোকার সময় -20I5। তারপর আমরা এদিক থেকে এখানে যাচ্ছি, তাহলে -30I3 ইকুয়াল 0। তো আমরা কি বলছিলাম, আমরা এই যে I1 I2 I3 সবগুলাকে কি করব, I1 I2 I3 তে কনভার্ট করব। তাহলে আমরা I4, তাহলে I4টাকে আমরা কি করতে হবে, I4টাকে আমাদের করতে হবে I1 I2 I3 এর মাধ্যমে। তো I4 সমান আমরা কি বলছিলাম, এই যে বি নোডে যদি আমরা বি নোডে কেসিএল প্রয়োগ করলে আমরা কি পাইতাম হচ্ছে এটা, আর এই যে এই নির্গত I3 যোগ I4 সমান আমরা পাইতাম হচ্ছে I1। তাহলে আমরা I3 সমান বলতে পারি কি, এই যে I4, যেহেতু আমরা এখানে I4 লাগবে, তাহলে I4 সমান আমরা বলতে পারছি I1 মাইনাস I3। তাহলে I4 এর বদলে আমরা কি লিখতে পারি, I4 সমান I1 মাইনাস I3। আমরা এই যে বি নোডে কেসিএল প্রয়োগ করে I4 এর মানটা বের করে নিলাম। এবার আমরা কি বের করব, I5টাকেও কিসের মাধ্যমে প্রকাশ করব, I5টাকেও আমরা I1 I2 I3 এর মাধ্যমে প্রকাশ করব। তার মানে এখানে ডি নোডে যদি আমরা ডি নোডে যদি কেসিএল হয়, তাহলে কি দেখো I2 আসছে, I3 আসছে, আর যাচ্ছে কি I5। তাহলে I5 সমান কি বলো তো, I5 সমান I2 যোগ I3। তাহলে ডি নোড থেকে আমরা কি পাইলাম, I5 সমান I2 যোগ I3। তাহলে -20I2 প্লাস I3, তো পেয়ে গেলাম -30I3 ইকুয়াল 0। তো দেখো আমরা কিন্তু I1 I2 I3 এর মাধ্যমে কি এই সমীকরণটাকেও প্রকাশ করতে পারলাম। তো এটাকে আর একটু ছোট করি, তাহলে 40I1 মাইনাস 40I3 মাইনাস 20I2 মাইনাস 20I3 মাইনাস 30I3 ইকুয়াল 0। তো এটাকে আমরা যদি আর একটু ছোটো করি, তাহলে 20I1 আর দেখো I3 এটা তিনটার আগে কি আছে, মাইনাস আছে, মাইনাস তাহলে কী হবে, যোগ। তাহলে 40 আর 20 60, তার সাথে যদি আবার 30 গুণ যোগ করি, তাহলে কি হতো 90I3 হচ্ছে। তাহলে আমাদের -90, আচ্ছা I3টা আমরা পরে লিখে আমরা এটা আগে লিখে ফেলি, 20I2 মাইনাস 90I3 ইকুয়াল 0। তো এখানে দেখো আমরা কি কমন নিতে পারি, এখানেও আমরা 10 কমন নিতে পারি। 10 যদি আমরা কমন নিই, তাহলে 4I1 মাইনাস 2I2 মাইনাস 9I3 ইকুয়াল 0। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, 4I1, এটা এদিকে গেলে কি হয়ে যাবে, 0ই হয়ে যাবে, 4I1 মাইনাস 2I2 মাইনাস 9I3 ইকুয়াল 0। তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে সমীকরণ কত, এটাই আমাদের ইকুয়েশন নাম্বার 2 আর এটা ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা কি করব, এখন আমরা যেহেতু আমার তিনটা কি আছে, অজানা আছে, তো এই তিনটার মান বের করতে হলে আমাকে সমীকরণ বানানো লাগবে তিনটা। তাহলে আমরা এই লুপে একবার প্রয়োগ করলাম, এবার আমরা এই টোটাল লুপটাই প্রয়োগ করি। তাহলে এই লুপটার নাম আমরা দিচ্ছি A B C E F A। তাহলে এ থেকে স্টার্ট হয়েছে, আবার এতে এসে শেষ হচ্ছে। তাহলে এ থেকে বি থেকে সিতে যাব, সি থেকে ই থেকে এফে যাব, এফ থেকে এতে আসব। এই লুপে আমরা কি করব, KVL প্রয়োগ করে। তো এই লুপে যদি আমরা তাহলে এর থেকে আমরা কি করব, শুরু করব। তাহলে এর থেকে যদি আমরা শুরু করি, এখানে দেখো 10I1, তারপরে আমরা এখান থেকে এই পথ দিয়ে যাচ্ছি, বি থেকে সিতে যাব, তখন কি হবে দেখো 40I4। তারপর আমরা এই দিক থেকে কিছু নাই, ই থেকে যখন এফে আসছি তখন দেখো আমরা এখানে প্লাস এখানে মাইনাস পাচ্ছি। তাহলে মাইনাস, এটা তো ভোল্টেজই, এটা কি ভোল্টেজই, তাহলে আমার আর কিছু করা লাগছে না। তাহলে -4, যেহেতু এটা এখানকার ভোল্টেজটা কত 4 ভোল্ট, এখানে ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট, তো আমরা 4 বিয়োগ করলাম, কেন আমার ঢোকার সময় সাইন পড়ছে মাইনাস। তারপর আমরা এতে তো সরাসরি চলে আসতে পারছি, এতে চলে আসলাম, এটা কত হলো 0 হলো। তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানে কি করব, A4টাকে চেঞ্জ করব। তাহলে A4টাকে চেঞ্জ করে I1 I2 I3 মতো করে লিখব। তাহলে I1 প্লাস 40, এই I4 এর বদলে আমরা কি দিতে পারি বলো তো,
দেখো এই যে I4 সমান আমরা বের এই যে বি নোডে যদি আমরা কেসিএল প্রয়োগ করতাম তাহলে I4 সমান আমরা কি পাইতাম, I4 সমান আমরা পাইতাম I1 মাইনাস I3। তাহলে এটা কি হবে I1 মাইনাস I3 মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে দেখো এখানে কত হচ্ছে 10I1 প্লাস 40I1 মাইনাস 40I3 মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে দেখো এটা তাহলে কি হচ্ছে 50I1, তারপরে কি হচ্ছে মাইনাস 40I3 ইকুয়াল 4। তো এটাকে আমরা কি দিতে পারি বলো তো, এটাকে আমরা দিতে পারি ইকুয়েশন নাম্বার 3। তো দেখো এখন আমরা কিন্তু তিনটা সমীকরণ পাই গেছি। এই সমীকরণে I1 এর মান কত, এই সমীকরণে I1 এর মান হচ্ছে 1, I2 এর মান হচ্ছে -2, এখানে I3 এর মান হচ্ছে 3 আর কনস্ট্যান্টের মান হচ্ছে 0। এবার এই সমীকরণে I1 এর মান কত 4, I2 এর মান -2, I3 এর মান -9, কনস্ট্যান্টের মান 0। আবার এই সমীকরণে আসি, এই সমীকরণে আচ্ছা এই সমীকরণে কিন্তু আমরা 10 কমন নিতে পারি, 10 কমন নিতে আসলে পারবো না, যেটা 2 কমন নিতে পারি। 2 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে তোমার 25I1 20I3 ইকুয়াল 2 কমন নিয়েছি। তো তাহলে এখানে থাকছে কত, এখানে দেখো আমাদের থাকছে হচ্ছে 25, এটা 25, তারপরে তারপর I2 নাই মানে 0, আর এখানে I3 কত -20, কনস্ট্যান্টের মান হচ্ছে 2। তো দেখো আমরা তিনটা সমীকরণে এটা কিসের মান, এটা হচ্ছে এটা ছিল কিসের I1 এর মান, এটা ছিল I2 এর মান, এটা ছিল I3 এর মান, আর এইগুলো ছিল কি কনস্ট্যান্টের মান। তো এইগুলা এটা তোমার I1 এর মান ছিল, এটা I2 এর মান ছিল, এটা I3 এর মান ছিল, এটা কনস্ট্যান্টের মান ছিল। তো আমরা যদি এরকম মান আমরা কি নির্ণায়কের মাধ্যমে এগুলো সমাধান করতে পারি না, এটাকে যদি আমরা নির্ণায়ক করি, নির্ণায়ক করলে কিন্তু আমরা I1 I2 I3 মান পেয়ে যাব। তো তিনটা সমীকরণ থেকে তিনটা অজানা রাশির মান কিন্তু আমরা সহজেই বের করতে পারি নির্ণায়কের মাধ্যমে। তো আমরা যদি এটাকে নির্ণায়ক করি তাহলে আমরা কি পাবো, তো আসলে নির্ণায়ক করতে গেলে আমাদের অনেকটা টাইম লাগবে। তো আমরা এখন এই নির্ণায়কটা কিসের মাধ্যমে করব, ক্যালকুলেটরের মাধ্যমে করব। আমি এখন এখানে ক্যালকুলেটরের মাধ্যমে করছি, আর তোমরাও চেষ্টা করবে ক্যালকুলেটরের মাধ্যমেই করা, কারণ তোমরা যদি এই নির্ণায়কটা খাতায় করতে চাও তাহলে কিন্তু তোমার আরও অনেক বেশি সময় লাগবে। তো আমরা এগুলা এখন থেকে কি করব, ক্যালকুলেটরের মাধ্যমে করব। আর তোমরা যদি নির্ণায়ক খাতায় করতে চাও তাহলে তোমরা ম্যাথমেটিক্সে দেখবা যে কীভাবে নির্ণায়কটা করতে হয়, দেখে তোমরা স্টেপ বাই স্টেপ এটা নির্ণায়ক বের করবা, করলে I1 I2 I3 এর মান কিন্তু পেয়ে যাবা। তো চলো আমরা ক্যালকুলেটরে করি বিষয়টা। তাহলে এখানে মান হচ্ছে 1 ইকুয়াল -2 ইকুয়াল 3 ইকুয়াল 0, তারপরে 4 ইকুয়াল -2 ইকুয়াল -9 ইকুয়াল 0 ইকুয়াল, তারপর 25 0 -22। তো দেখো আমরা এখানে I1 এর মান পাচ্ছি, এখানে আমরা I1 এর মান পাচ্ছি হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, I2 এর মান আমরা পাচ্ছি 0.0875 অ্যাম্পিয়ার, তারপরে I3 এর মান আমরা পাচ্ছি 0.025। তো দেখো আমরা কিন্তু তিনটার মান কিন্তু পেয়ে গেছি। এখন আমাকে কি করতে হবে, দেখো I বের করতে হবে। তো I1 I2 I3 আমরা কিন্তু পেয়ে গেছি। তো চলো এখানে দেখি। তো I1 এর মান কত ছিল, I1 এর মান ছিল দেখো 0.1, I2 কত, I2 হচ্ছে 0.0875, এগুলো সব অ্যাম্পিয়ার। তারপর I3 এর মান কত পেয়েছিলাম 0.025 অ্যাম্পিয়ার। এবার I কত দেখো, তো এই I আমরা যদি এই A নোডে যদি প্রকাশ করতাম তাহলে I সমান কি হতো, I সমান হতো I1 আর I2, তাহলে I1 যোগ I2, I1 আর I2 যোগ করলে কত হয় 0.1 প্লাস
0.0875, এটা আমরা পাচ্ছি 0.1875 অ্যাম্পিয়ার। তো আইও পেয়ে গেলাম। এবার i4 কত হবে? এই i4 আমরা বি নোডে প্রকাশ করে i4 সমান কি পাইছিলাম দেখো, i1 মাইনাস i3। তাহলে i1 থেকে i3 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি i4। তাহলে i1 মাইনাস হচ্ছে i3। তো i3 আমরা কত পাইছি? 0.025। তাহলে i4 পাচ্ছি 0.075 অ্যাম্পিয়ার। এবার i5 কত? এই i5 কত পাইছিলাম আমরা দেখো, i5 সমান আমরা পাইছিলাম i2 আর i3। এই যে ডি নোডে যদি আমরা কেসিএল প্রয়োগ করতাম তাহলে i5 সমান কি পেতেছিলাম? i5 সমান আমরা পেতেছিলাম হচ্ছে i2 প্লাস i3। তাহলে i2 আর i3 যোগ করে দেব। i2 আর i3 যদি যোগ করি 0.0875 প্লাস 0.025, এটাকে আমরা পাচ্ছি 0.1125 অ্যাম্পিয়ার। তো দেখো আমরা কিন্তু সব মানগুলা কি বের করে ফেললাম কেসিএল এবং কেভিএল এর মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছো তোমরা কেসিএল এবং কেভিএল এর মাধ্যমে কিভাবে সার্কিটের সমস্যার সমাধান করবা। তো আমরা এখানে যেটা বুঝাইলাম, এখানে যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এতক্ষণ পাশে ছিলে এজন্য জানাচ্ছি ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।